আপনারা জানলে অবাক হবেন যে নেদারল্যান্ডে মাত্র 12 বছর বয়সে বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী ক্রনিকলসের নতুন একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ঠিকই আছি। গতকাল দোকান থেকে এই ফুলের ঘাস দুটো কিনে এনেছিলাম, তো এইগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে রাখতে আপনাদের সঙ্গে আজ গল্প করি নেদারল্যান্ডসের মানে ডাচ সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে। আর আমরা ভারতীয়রা ডাচ এডুকেশনের কোন বিষয়টা নিয়ে একটু বেশ ভীত বা চিন্তিত থাকি সেটা নিয়েও কথা বলবো। এর আগে আমি নেদারল্যান্ডের প্রাইমারি এডুকেশনের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, অনেক দিন আগে সেই ভিডিওটা বানিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন। সেখানে একজন আমাকে কমেন্ট করেছিলেন ডাচ সেকেন্ডারি এডুকেশন নিয়ে একটা ভিডিও বানাতে। তাই ভাবলাম এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর। নেদারল্যান্ডে মাত্র 12 বছর বয়সেই একটা বাচ্চার ভবিষ্যতের দিক নির্ধারণ হতে শুরু করে। প্রথম যখন নেদারল্যান্ডে আসার পর এই কথাটা শুনেছিলাম, আমি প্রচণ্ডই অবাক হয়েছিলাম। মাত্র 12 বছর বয়সে একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে, তাও আবার ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী এখানকার বাচ্চারা নাকি সবচেয়ে সুখী। সেটা কি করে সম্ভব? আসলে আমরা যখন ইউরোপ বা বিদেশের পড়াশোনার কথা ভাবি, তখন আমাদের মাথায় আসে সাধারণত ইউকে, ইউএসএ বা জার্মানির কথা। কিন্তু বিশ্বের অন্যতম সেরা এবং একদম ইউনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে এই ডাচ শিক্ষা ব্যবস্থা। নেদারল্যান্ডে প্রাইমারি স্কুল শেষ হয় মাত্র 12 বছর বয়সে, যাকে এরা বলে গ্রুপ 8। আর এই গ্রুপ 8 বলতে আমাদের ইন্ডিয়ার ক্লাস 8 কিন্তু নয়। আমি যদি বয়সের হিসাবে তুলনা করি, তাহলে এখানকার গ্রুপ 8 মানে ইন্ডিয়াতে বাচ্চারা যখন ক্লাস 7-এ পড়ে সেই বয়সটা। আর এখান থেকেই শুরু হয়ে যায় নেদারল্যান্ডের সেকেন্ডারি এডুকেশন। আর এই সেকেন্ডারি এডুকেশানে আমাদের দেশের মতো সবাই কিন্তু গ্রুপ 8-এর পর একই স্কুলে বা একই সিলেবাসেও পড়াশোনা করে না। নেদারল্যান্ডে বাচ্চাদের গ্রুপ 8-এ একটা এক্সাম হয় এবং তারপর তারা সেকেন্ডারি এডুকেশানে পদার্পণ করে। আর এই গ্রুপ 8-এ যে এক্সাম হয় তাকে বলা হয় ডোরস্ট্রোমস্টুটস। এই এক্সামটার পর বাচ্চার মেধা, বুদ্ধিমত্তা এবং ইন্টারেস্ট দেখে তাদের 3টি আলাদা রাস্তায় বা স্ট্রিমে ভাগ করে দেওয়া হয়। আর এই যে 3টি রাস্তায় ভাগ করে দেওয়া হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থার এই পার্টটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফলের ঝুড়িটা খালি হয়ে গিয়েছিল, সেটাকেও ভরে নিলাম। চলুন এবার খুব সহজভাবে এই 3টি রাস্তা সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। আসলে বিষয়টা বেশ জটিল, তো আমি যতটুকু বুঝেছি তার উপর ভিত্তি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই 3টি রাস্তার মধ্যে প্রথম 1 নম্বরে রয়েছে প্রিপারেটরি ভোকেশনাল সেকেন্ডারি এডুকেশন বা VMBO। এটা সাধারণত 4 বছরের কোর্স হয়। যেসব বাচ্চারা প্র্যাকটিক্যাল কাজ করতে ভালোবাসে, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল কাজ, টেকনোলজিক্যাল প্র্যাকটিক্যাল কাজ বা কেয়ার সেন্টার বা হসপিটালিটির ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল কাজগুলো করতে ভালোবাসে, তাদের জন্য এই পড়াশোনাটা। তবে এই পড়াশোনা শেষ করলেই যে নেদারল্যান্ডে সরাসরি কাজ বা জব পাওয়া যাবে এমন কিছু কিন্তু নয়। কারণ যে কোনো প্রফেশন বেছে নিতে গেলে এখানে প্রথমেই বাচ্চাকে একটা প্রপার সার্টিফিকেট পেতে হবে যে কাজটা সে করতে চায় তার ওপর। যেমন কেউ যদি একজন ইলেকট্রিশিয়ান হতে চায় বা প্লাম্বার হতে চায়, এমনকি একটা ক্লিনারও হতে চায়, তবুও তাকে সেক্ষেত্রে একটা প্রপার সার্টিফিকেটের প্রয়োজন হবে। এখানে ডিগ্রির চেয়ে এই সার্টিফিকেটের যোগ্যতা আর কাজের অভিজ্ঞতাকে অনেক বেশি মূল্য দেওয়া হয়। তো এই সার্টিফিকেট পাওয়ার জন্য এই 4 বছরের কোর্স শেষ করার পর তাদেরকে আবার ভোকেশনাল কাজ অর্থাৎ MBO-তে হাতে কলমে কাজ শেখার জন্য যেতে হয়। এরপর 2 নম্বরে হচ্ছে সিনিয়র জেনারেল সেকেন্ডারি এডুকেশন, যাকে বলা হয় HAVO। এটা সাধারণত 5 বছরের কোর্স হয়। এটি আগেরটার চেয়ে একটু বেশি হচ্ছে থিওরিটিক্যাল। আর এটা পাশ করার পর ছাত্রছাত্রীরা HBO বা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সে যায়, যেখানে তারা প্রফেশনাল ডিগ্রি অর্জন করে। আর এই লাইনে পড়াশোনা করলে বাচ্চারা যে ধরনের কাজের ক্ষেত্রে সুযোগ পায়
সেগুলি হচ্ছে যেমন বলতে পারেন নার্সিং, সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, রাস্তাঘাট বা সেতু নির্মাণের ইঞ্জিনিয়ারিং কাজ, রোবোটিক্স, ফিনান্সিয়াল সেক্টর, ফিজিওথেরাপিস্ট, লিগাল অ্যাডভাইজার, স্কুল শিক্ষক, তারপরে গেম ডেভেলপার, এই ধরনের দারুণ সব প্রফেশনের দিকে বাচ্চারা এগিয়ে যেতে পারে। আর 3 নম্বর পদটি হচ্ছে প্রি ইউনিভার্সিটি এডুকেশন, যাকে বলা হয় ফেভো, VWO। এটা হলো সবচেয়ে কঠিন এবং একাডেমিকভাবে হাই লেভেলের কোর্স, যা সাধারণত 6 বছর চলে। মানে আপনি বলতে পারেন এটা হচ্ছে প্রফেশনাল এবং পড়াশোনার দিক থেকে, সব দিক থেকে এটা হচ্ছে সবচেয়ে সম্মানীয় পড়াশোনা আমি বলতে পারি। তো এই যারা ভবিষ্যতে ধরেন বড় রিসার্চার, বিজ্ঞানী, প্রফেসর হতে চান, তারা সাধারণত VWOতে পড়ে। আর এটি শেষ করার পর তারা সরাসরি রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে আবার পরের ব্যাচেলার ডিগ্রির পড়াশোনার জন্য ভর্তি হয়। এখন সবারই মনে হতে পারে 12 বছরের একটা বাচ্চার পক্ষে কি ভবিষ্যৎ বেছে নেওয়া সম্ভব? সত্যি কি এই বয়সে মানে একটা বাচ্চা কোন বিষয়ে কতটা ভালো সেটা সবারই জন্য বোঝা যায়? আপনারা হয়তো ভাবছেন এটা তো বাচ্চার উপর খুব অন্যায় হবে, কিন্তু ডাচ সিস্টেমের একটা সুন্দর সবচেয়ে সুন্দর দিক হলো এটা একদম ফ্লেক্সিবল। কোনো বাচ্চা যদি VMBO দিয়ে শুরু করে এবং পরে ভালো ফল করে, সে সহজেই হেবোতে শিফট করতে পারে। আবার হেবো থেকে বাচ্চা ভিভোতেও মানে শিফট করতে পারে যদি তারা ভালো পড়াশোনা ভবিষ্যতে করতে পারে। এখানে কোনো দরজাই মানে চিরতরে একদম বন্ধ হয়ে যায় না। হ্যাঁ, তবে সেক্ষেত্রে হয়তো তার পড়াশোনার সময়টা আরেকটু দীর্ঘ হয়ে যাবে। দেখুন, আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে ডাচ সেকেন্ডারি এডুকেশন নিয়ে বকবক করতে করতে আমার এই মেথি পরোটা বা মেথি থেপলা যাই বলুন না কেন, তার ডোটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার। বলতে পারেন মেথি পরোটা খেতে আমি বেশ ভালোবাসি। তাই যখনই মেথি শাক কিনে আনি না কেন, এক মুঠো আলাদা করে রেখে দিই পরে মেথি পরোটা খাওয়ার জন্য। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মেথি শাক রান্না করছি, সেই দিন এক মুঠো মেথি শাক আমি রেখে দিয়েছিলাম। সেটাই আজকে কুচি কুচি করে কেটে আটা, একটু বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জোয়ান আর মেথি শাক দিয়ে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম। আর এটাকে আমি এখন স্যালোফান রাপারে মুড়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেবো। অ্যাকচুয়ালি এটা আমি আজকে ডিনারে খাবো বলে রেডি করছি। সায়ন এখন বাড়িতে নেই, সায়ন অফিসের কাজে স্পেনে গিয়েছে। আর এখানে আমাদের মা ছেলের কিছু খুনসুটি চলছে। তো এবার বলি, এরা যে 3টে পার্টের পড়াশোনা শেষ করে, অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করার পর যে ফাইনাল এক্সামটা দেয়, সেটা একটা সেন্ট্রালাইজ এক্সাম। পরীক্ষাটা হয় মে মাসে আর রেজাল্ট বের হয় জুন মাসের কোনো একটা বুধবারে। এখানে কিন্তু অনলাইন কোনো ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হয় না, সরাসরি স্কুল থেকে বাবা মার কাছে ফোন যায়। প্রথমে ফোন যায় হচ্ছে যারা ফেল করেছে বা যাদের আবার রিটেস্ট দিতে হবে তাদের বাড়িতে, আর তারপর ফোন যায় যারা পাস করেছে তাদের কাছে। এই ফোন কলটার জন্য প্রতিটি ডাচ পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আর এই এক্সামটার পরে নেদারল্যান্ডে একটা ভারী অদ্ভুত এবং মিষ্টি ঐতিহ্য পালন করা হয়, যা হয়তো পৃথিবীর আর কোথাও দেখা যাবে না। ডাচ ভাষায় এটাকে বলে ঘেসলাক্ট, অর্থাৎ আমি পাস করেছি। চলুন প্রথমে আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারে কয়েকটা দারুণ ভিডিও ক্লিপ শেয়ার করি, যেগুলো আমি ঘুরতে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। যখনই ওই জাদুকরি ফোন কলটা আসে যে ছাত্র বা ছাত্রীটি ফাইনাল পরীক্ষায় পাশ করে গেছে, অমনি গর্বিত বাবা মা বাড়ির বাইরে ডাচ জাতীয় পতাকা টাঙিয়ে দেয়। আর সেই পতাকার ডান্ডার একদম মাথায় ঝুলিয়ে দেওয়া হয় সেই বাচ্চার স্কুলের ব্যাগটি। এর মানে হলো আমার এই ব্যাগের কাজ শেষ। বহু বছর ধরে যে পড়াশোনার চাপ আর চিন্তা এই ব্যাগে ছিল, আজ থেকে জানলার বাইরে চলে গেল। আপনি যদি জুনের মাঝামাঝি সময়ে নেদারল্যান্ডের শহর বা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেন, দেখবেন কাতারে কাতারে বাড়ির সামনে এই রকম পতাকার ব্যাগ ঝুলছে। কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক পোস্টের প্রয়োজন নেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কেউ দেখলেই বুঝতে পারবে
যে এই বাড়িতে কেউ একজন গ্র্যাজুয়েট হয়েছে। এই দৃশ্য সত্যিই দেখার মতো, এবং যারা বাইরে থেকে আসে তাদের কাছে তো একদমই অবাক করা বিষয়। আমার সঙ্গেও একটা মজার ঘটনা হয়েছিল এই নিয়ে। জানেন, আমি 2023 সালের মে মাসে শেষ নাগাদ নেদারল্যান্ডে এসেছিলাম। আসার পর জুন মাসের দিকে আমি যখন বাইরে হাঁটতে যাচ্ছি, হঠাৎই লক্ষ্য করলাম যে বাড়ির বাইরে এরকম ডাচ পতাকার সঙ্গে একটা করে স্কুল ব্যাগ ঝুলছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো সামনে সামার ভ্যাকেশন আসছে, এরা বাড়ির বাইরে ব্যাগ ঝুলিয়ে লোককে জানাতে চাইছে যে এরা আবার ভ্যাকেশনে ঘুরতে যাচ্ছে। কিন্তু মনে মনে একটা খটকা তো ছিলই, যে ঘুরতে যাবে তা আবার সবাইকে এরকমভাবে ব্যাগ ঝুলিয়ে জানানোর কি আছে। বাড়ি ফিরে আমি সায়নকে জিজ্ঞেস করলাম, কিন্তু সায়নও এটা জানতো না। তারপর আমি গুগলে সার্চ করলাম এবং আসল বিষয়টা জানতে পারি। তখন আমি সায়নকেও জানাই এবং আমার অন্যান্য বান্ধবীদেরও বলি। সত্যি বিষয়টা আমার কাছে প্রথমবার ভারী অদ্ভুত এবং খুব মজার লেগেছিল। চলুন এবার আপনাদের বলি যে আমরা ভারতীয়রা মূলত কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকি। আসলে এই ডাচ এডুকেশনে বাচ্চারা যখন গ্রুপ 8-এর পরীক্ষাটা দেয় এবং তারপর যে 3টে আলাদা আলাদা দিকে তাদের ভাগ করে দেওয়া হয়, এই বিষয়টা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের সেভাবে কোনো ভূমিকা থাকে না। জানেন তো, এখানে এই এক্সামের রেজাল্ট এবং বাচ্চার স্কুলের যে ক্লাস টিচার থাকে, যারা এতদিন ধরে বাচ্চাটাকে খুব কাছ থেকে দেখছে, তারাই ডিসাইড করে যে বাচ্চাটার কোন দিকে ইন্টারেস্ট এবং সে কোন কাজটা ভালো পারছে। সেই হিসাব করে ঠিক হয় যে বাচ্চা ভবিষ্যতে কোন ট্র্যাকে যাবে। এবার কথা হচ্ছে, আমাদের ভারতীয় বা বাঙালি মেন্টালিটির কথা যদি বলি, আমাদের সমাজে এই ধারণা আছে যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে। এগুলোকে আমাদের চোখে সবচেয়ে ভালো প্রফেশন বা সবচেয়ে সম্মানের জায়গা হিসাবে ধরা হয়। কিন্তু একজন প্লাম্বার বা গ্যারেজের মেকানিক কিংবা ইলেকট্রিশিয়ান আমাদের দেশে সেভাবে তো কোনো সামাজিক মর্যাদা দেওয়া হয় না। তো নেদারল্যান্ডে এসে যেহেতু আমাদের হাতে থাকে না যে বাচ্চা কোন দিকে যাবে, তাই আমাদের মতো ভারতীয় বাবা মায়েদের মনে একটা সুপ্ত ভয় বা মেন্টালিটি কাজ করে, আরে আমার বাচ্চাকে যদি তারা ক্লিনার বানিয়ে দেয় বা যদি তাকে একজন প্লাম্বারে বা মেকানিকের দিকে ঠেলে দেয়, তখন কি হবে। আসলে মুখে আমরা যতই প্রগতিশীল হই না কেন, একজন ইন্ডিয়ান বাবা মা হিসাবে এই বিষয়টা চট করে মেনে নেওয়া কিন্তু খুবই কঠিন। কারণ আমাদের দেশে সব ধরনের শ্রম বা লেবারকে সমান চোখে দেখা হয় না। তাই এই ভয়টা সব সময়তেই আমাদের মনের ভিতরে কাজ করতেই থাকে। তবে হ্যাঁ, নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল স্কুলগুলোর পড়াশোনা একটু অন্যরকম, সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে না হয় বিস্তারিত কথা বলবো। যাই হোক, যেহেতু নেদারল্যান্ডের ডিগনিটি অফ লেবার আছে এবং সব প্রফেশনকেই সমান চোখে দেখা হয়, তাই এখানে এটা ম্যাটার করে না যে একটা ডাক্তারি বাবা মার ছেলে ডাক্তার হবে না প্লাম্বার। এখানে সব কিছুই নিয়ে সম্পূর্ণরূপে নির্ভর করে বাচ্চাদের নিজস্ব ইচ্ছা আর মেধার ওপর, সে ভবিষ্যতে কোন দিকে যেতে চায়। আর এই স্বাধীনতার আর মানসিক শান্তির কারণেই পৃথিবীর সবচেয়ে সুখী বাচ্চা হচ্ছে নেদারল্যান্ডের বাচ্চারা। তো আশা করি নেদারল্যান্ডের এই ডাচ সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না। কিন্তু দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই, দুই।